আদিল মির্জাজ beloved লিখেছেন নাবিলা ইশক পর্ব সংখ্যা 13। রোজা অসহায় চোখে চেয়ে দেখল তার বুকের মধ্যে ডুবিয়ে রাখা ছোট মাথাটা একটু পরপর মাথা উঁচিয়ে চোরের মতো তাকাচ্ছে রোজার মুখের দিকে। দৃষ্টিতে দৃষ্টি মিললেই দ্রুত চোখ বুজে নিচ্ছে। রীতি আজ সারাদিন রুম ছেড়ে বেরোয়নি, রোজার পাশ ঘেঁষেই ছিল। রোজা বসলে পিছু পিছু বসেছে, ও দাঁড়ালে পিছু পিছু দাঁড়িয়েছে। অনেকটা সময় ধরে মিহি স্বরে রোজা একটা গল্প বলছিল। গল্পটা সিংহ আর শিয়ালের। ঘণ্টাখানেক ধরে ওর ঘুম পাড়াতে অনেক গল্পই বলা শেষ। গল্প একটার পর একটা শেষ হচ্ছে, অথচ মেয়েটার চোখে ঘুম আসার খবর নেই। বিড়াল ছানাটার মতো বড় বড় চোখে চেয়ে আছে কেমন করে, ঘুম আসছেই না। রীতি জোরালোভাবে মিশে আছে বুকের সাথে, পিটপিট করে চেয়ে এইটুকুন গলায় বলে, আসছে। রোজা অসহায় হয়ে বলে, ঘণ্টাখানেক ধরে শুনছি এই কথা। রীতির ঠোঁট ভেঙে ডাকলো, মা। রোজা গলে গেল অমনি। দীর্ঘশ্বাস ফেলে আরও ভালোভাবে ওর শরীরটা বুকের সাথে জড়িয়ে নাকে নাক ছুঁয়ে বলল, কি কি বলতে চাইছো? রীতি ফিসফিস করলো, আমি রাতে ঘুমালেই তো তুমি চলে যেতে এই বাড়ি থেকে, তাই আমার ঘুমাতে ভয় হচ্ছে। আই অ্যাম স্কেয়ার্ড। রোজা গভীরভাবে দেখল এই ছোট পুতুলের মতো মুখটা, চোখ জোড়া ভিজে এলো। মনে পড়ল বাবা মায়ের কথা, ছোট ভাইয়ের কথা, নিজের বাড়ির কথা। অসহায় অনুভব করলো বড্ড। ও চাইলেও যেতে পারবে না, আর সম্ভব না। ওর জীবন যে এখন আগের মতো আর হবে না। সারাটা জীবনের জন্য ওতপ্রোতভাবে এই বাড়ি আর আদিল মির্জার সাথে তার নাম জুড়ে গেছে ভাগ্যের সাথে ভাগ্য। রোজা চোখ বুজে এক মুহূর্তের জন্য নিজেকে সামলে রীতির মুখটা আদর করে বলে, কোথাও যাব না মা, তোমার সাথেই থাকবো, তুমি নিশ্চিন্তে ঘুমাও। রীতি গাল ভরে হাসলো। রোজার গলা দুহাতে জড়িয়ে একদম গায়ের উপর উঠে গেল। বুকে মাথা রেখে মিইয়ে যাওয়া গলায় বাচ্চা কণ্ঠে বলল, মম। রোজা মাথায় হাত বুলিয়ে বলল, রীতির কণ্ঠ অস্পষ্ট হয়, ডোন্ট লিভ মি। এই বাক্য কি ছিল তা রোজার জানা নেই, কিন্তু তার চোখ জোড়া ভরে এলো। গড় গড় করে চোখের কোণে জল জমলো। ভেজা চোখে দেখলো ঘুমন্ত ছোট মুখটা। ঘুমিয়ে পড়েছে, ঘুমের মধ্যেও বিড়বিড় করে যাচ্ছে একটা কথাই, কিভাবে সহ্য হবে তার। বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে মনে হলো। রোজা আলতোভাবে জড়িয়ে রাখলো রীতিকে, মুখ নামিয়ে চুমু বসালো ঘুমন্ত মুখটা জুড়ে। নিস্তব্ধ রুমে ভাঙা কণ্ঠে আওড়ালো, হাউ ক্যান আই লিভ ইউ অ্যালোন বাচ্চা, মম লাভস ইউ অ্যা লট। রোজার চোখ জোড়া সম্ভবত লেগে এসেছিল। ফোনের মৃদু শব্দে ঘুমটা ছুটে গেল। উঠতে চাইলে খেয়াল করলো রীতির মুঠোবন্দি করে রেখেছে তার বুকের দিকের কাপড়। রোজা হেসে ফেলল নিঃশব্দে, আলতোভাবে ছাড়ায় ছোট হাতটা কমফোর্টারের ভেতরে ভালোভাবে ঢুকে উঠে দাঁড়ালো। ফোনটা সাইড টেবিলের উপরে রাখা। রোজা ফোন হাতে তুলে নিল। সকালবেলায় যেই সিম দিয়ে জিহাদ মেসেজ করেছিল, ওইটা দিয়ে অনেকগুলো মেসেজ এসেছে। রোজা রীতিকে নিয়ে সারাদিন এত ব্যস্ত ছিল যে এসবে খেয়াল করার সময় ছিল না। এ যাত্রায় সময় নিয়ে মেসেজগুলো পড়বে বলে ঠিক করতেই চোখ গেল জিহাদের শেষ দুটো মেসেজে। হি ইজ ডেঞ্জারাস রোজা, স্টে অ্যাওয়ে ফ্রম হিম। আমি বাইরে দাঁড়িয়ে আছি, দেখা করো একবার প্লিজ, আমার অনেক কিছু বলার আছে। রোজা চমকে ওঠে, কোন বাইরে, কোথায়? এই বাড়ির বাইরে না তো। ও কিভাবে জানলো রোজা এখানে? রোজা জুতোতে পা ঢুকানোরও সময় পেল না, নগ্ন পায়ে ছুটলো দরজার দিকে। রুম থেকে বেরিয়ে করিডোরে দৌড়ে পার করে সিঁড়ি ধরলো। মরিয়ম বেগম তখন সবেমাত্র খাবারের ট্রে হাতে সিঁড়ির ধাপে ধাপে পা রাখছিলেন। রোজাকে এমন হন্তদন্ত ভঙ্গিতে নামতে দেখে চিন্তিত হলেন। সাবধানী গলায় বললেন, ধীরে স্বস্তিতে নামুন ম্যাডাম, কি হয়েছে আমাকে বলুন। রোজা শুনল না, তাকালো না, সিঁড়ি বেয়ে নেমে ছুটল দুয়ারের দিকে। দুয়ারের সামনে আসতেই অস্পষ্ট ভঙ্গিতে নীরবতা ভেঙে গোঙানির আওয়াজ শুনতে পেল। চিনতে পারল জিহাদের কণ্ঠ। প্রধান দরজার তখন অল্প খোলা, বডিগার্ড কিছু ভেতরে, বাদ বাকিগুলো সব দরজার ওপারে। শান্ত আর অ্যালেনকেও দেখা গেল। অত দূর থেকেও মারের শব্দ ভেসে আসছে। রোজা আটকে উঠে, ছেলেটা কি পাগল, মাথা খারাপ, এখানে চলে এসেছে? ওকেই বা এভাবে মারছে কেন? রোজা ছুটে বেরোতে চাইলে বাদ সাজলো দুয়ারের সামনে দাঁড়ানো দুটো বডিগার্ড। রোজা ওদের তোয়াক্কা করে না। সে ইতোমধ্যে একটা ব্যাপার লক্ষ্য করেছে, তা হচ্ছে গার্ডরা কখনো তাকে ছুবে না। তাকে আটকানোর জন্য হলেও যা করার দূর থেকে করে। রোজা মুহূর্তে
ধেয়ে এগুলো গার্ড দুটো আপনা আপনি সরে গেল এমনভাবে যেন রোজা কোনো ভাইরাস। ছুতে গেলেই রোগে আক্রান্ত হয়ে ওরা মারা যাবে। রোজা দৌড়ালো ড্রাইভওয়ে ধরে। নগ্ন পায়ে ছোটা তার মুখের উপর পড়ছে। ড্রাইভওয়ের পাশে দাঁড়ানো সব আউটডোর ল্যাম্পপোস্টে সাদা আলো। খোঁপায় বাঁধা চুলগুলো ছুটে পিঠ ছুঁয়ে কোমর অবধি নেমে এসেছে। মৃদু বাতাসে তা দুলছে। দ্রুত ভঙ্গিতে ছোটা নগ্ন ফর্সা পায়ে সম্ভবত কিছু একটা বিঁধেছে। রোজা মৃদু কণ্ঠে গুঙিয়ে উঠে, তবে থামল না। এ যাত্রায় দৌড়ানো রোজাকে লক্ষ্য করল শান্ত, অ্যালেনসহ বাকিরাও। ওরা আশ্চর্য হয়ে আছে। ওদের পলক পড়ে, মস্তিষ্ক নড়ে। ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিটা বডিগার্ডের দ্রুত দৃষ্টি নামে। মাথাসহ শরীরটা একসাথে সৈনিকের মতো ঘুরে যায়। বড় দরজাটা চোখের পলকে বন্ধ হয়। সবগুলো পিঠ দেখে রোজা হতবিহ্বল। হঠাৎ এমন কাণ্ডে কিংকর্তব্য বিমূঢ়। প্রত্যেকের এমন প্রতিক্রিয়াতেও থামল না চলন্ত কদম। ছুটতে ছুটতে ও চেঁচাতে চাইল শান্ত আর অ্যালেনের উদ্দেশ্যে, কিন্তু পারল না। কণ্ঠ ডুবে গেল বেরোনোর আগেই। অনুভব করল নিজের নরম পেটের উপর এক শক্ত থাপ, সিংহের থাবার মতো রুক্ষ একটা স্পর্শে। রোজা ভয়ে সিটিয়ে যায়। পর মুহূর্তে হাওয়ায় উঠে আসে ওইটুকুন পাতলা শরীরটা। তার পিঠের সংস্পর্শে আসে এক শক্ত উন্মুক্ত বুক। রোজা চিৎকার করে উঠে। আতঙ্কে মাথা ঘোরাতেই সাদা আলোয় ধূসর রঙা চোখের দৃষ্টিতে দৃষ্টি মেলে। থমথমে গভীর স্বরে এই কণ্ঠের এক একটি শব্দ রোজার মুখে আতঙ্কিত হয়। আধার নামে তার মুখে। ইউ ওনা রান ফ্রম মি? রান রান? As much as you want. Run if you want, Rosa. It won't save you. I will kiss you. Just like this. ভূমিকম্পের মতো কাঁপে রোজার শরীর। শক্ত হাতের ওই স্পর্শে ও মিয়ে যায়। শক্ত করে বুঝে নেয় চোখ জোড়া। তখন অস্পষ্ট ভঙ্গিতে ভেসে আসছে জিহাদের করুণ স্বর। রোজা অসহায় কণ্ঠে আওড়ায়, তাকে যেতে দিন প্লিজ। মারতে নিষেধ করুন, মারতে নিষেধ করুন। রোজা কথা শেষ করতে পারে না। যেভাবে হাতে থাকা বই উড়িয়ে আবার হাতে রাখে, ঠিক ওভাবেই ওর জিরো ফিগারের শরীরটা এমনভাবে মাটির উপর রেখেই ঘুরিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয় আদিল। পার্থক্য তখন রোজার পিঠ আর বুকে মিশেছিল। এ যাত্রায় উন্মুক্ত বুকের সংস্পর্শে বুক আসে। রোজার পুরো নারীসত্তা কেঁপে ওঠে। ছলছল দৃষ্টিতে তুলে যখন ও তাকালো, ঘাবড়ে গেল। এমন তীক্ষ্ণ চোখজোড়া রক্তিম হয়ে আছে, যেন রক্ত বেরোবে। রোজার শ্বাস গলায় আটকে যায়। ওই দৃষ্টি থেকে দৃষ্টি সরানো সাহস পায় না কিছুটা সময়। এক পর্যায়ে দৃষ্টি সরালো যখন দু হাতে আদিলকে ঠেলে সরিয়ে নামাতে ওই উন্মুক্ত বুকে হাত রাখলো। হাত জোড়াও কাঁপলো সঙ্গে সঙ্গে। কানের কাছে থাকা মুখ থেকে মৃদু ভারিক্কি শ্বাস নেওয়ার আওয়াজও শোনা গেল। রোজা লজ্জায় হাঁসফাঁস করে। ফের শুনতে পায় জিহাদের আর্তনাদ। তাতে দাঁত পিষে উঠে। ওকে যেতে দিন। আদিল নির্বিশেষ চোখে চেয়ে থেকে অনেকটা সময় পরে আওড়িয়ে তোলে। শান্ত? শান্ত ফিরল না। ওভাবে করে দাঁড়িয়ে থেকেই বলল, ইয়েস বস। গার্বেজটাকে সোজা গ্রামে ফেলে আসবি। বলে দিবি ওকে আমি ঢাকা শহরে দেখলে 10 হাত মাটির নিচে পুঁতে ফেলবো। ইয়েস বস। রোজা পাপড়িগুলো কাঁপে থরথর করে। বাইরের মারধর থেমেছে, আর শব্দ হচ্ছে না। রোজার শ্বাস প্রশ্বাস শান্ত হয়। আওড়ায়, ছাড়ুন ছাড়ুন। আদিল মনে হয় ওর কথা শুনল না। নিমিষের চোখে দেখে শুধু ওর মুখের খুব কাছে থাকা সুন্দর মুখটা। রোজা আর চোখে চেয়ে রেগে যায় এবার। মাঝপথে এমন বিশ্রীভাবে ধরে রাখার মানেটা কি? ব্যাস, বেফাঁসে মুখ দিয়ে এমন একটা প্রশ্ন বেরোয় যা ও নিজেও অপ্রস্তুত হয়ে পড়ে। আপনার চাই কি আমার কাছে বলুন তো? আদিলের জবাবটা ভীষণ সময় নিয়ে আসে। আমি কি চাই তা যদি বুঝতে অসুবিধা হয় মিসেস আদিল, তাহলে আমি করে বুঝিয়ে দিই, ইন ডিটেলস। রোজা প্রত্যুত্তরে শুধু সাপের মতো মুচড়ে ওঠে। আরও গাঢ়ভাবে স্পর্শ অনুভব করে পাথরের মতো থমকে গেল। ওর অবস্থা দেখে এ যাত্রায় আদিল এমন ফানুসের মতো পাতলা শরীরটা নামালো। নিজের পায়ে থাকা জুতা জোড়া খুলে ওই জুতাতেই পা রাখালো। রোজার ছোট পা জোড়া ভীষণ আনন্দের সাথে হারিয়ে গেল অমন ছোটোখাটো গুহার ন্যায় জুতো জোড়ায়। তবে ও অপরাগ এ জুতা পরায়। জুতা থেকে পা বের করে নগ্ন পায়ে ফের হাঁটা ধরল বাড়ির দিকে। 2 কদমও হাঁটতে পারেনি। পেছন থেকে ঝড়ের গতিতে আদিল শক্ত
শক্তপোক্ত হাত জোড়া তার কোমরে এসে সোজা নিজের ডান কাঁধের উপর উঠিয়েছে। রোজার অর্ধেক শরীরই ঝুলছে, ব্রাউন রঙের চুলগুলো মাটিতে স্পর্শ করবে প্রায়। বেচারি আতঙ্কে বাকরুদ্ধ। সমানে নামার জন্য মুচড়ামুচড়ি করতেই এক পর্যায়ে এক শক্ত থাপ্পড় এমন জায়গায় পড়ল যে রোজা থতমত খেয়ে গেল। মুখ হা হয়ে আসে, পুরো মুখ রক্তিম হয়ে যায়। চিৎকার করে উঠে বিবেক ফিরতেই, লম্পট কোথাকার। আদিল বেশ নির্বিকারভাবেই শুনল। এমনভাবে হাঁটছে যেন স্লো ওয়াকে বেরিয়েছে। রোজা লজ্জায় হাঁসফাঁস করে তাকায় সামনে পেছনে, কেউ তাকিয়ে নেই। তারপরও লজ্জায় অসহায় তার দম বন্ধ হয়ে আসছে। এ যাত্রায় চোখ পড়ে কাঁধে। ও যে কাঁধে আছে ওই কাঁধটার এখানকার ট্যাটু আছে, কি ভয়ঙ্কর দেখতে। এমন এক অস্বাভাবিক দৃশ্যে মরিয়ম বেগম এতটাই দ্রুত গতিতে মাথা নোয়ালেন যে ঘাড়ের রগে বিশ্রী এক টান লাগে। ব্যথায় দমবন্ধ হয়ে এলেও তার ভাবগতির কোনো পরিবর্তন হয় না, নড়ে না এক চুলও। তার এমন শিথিল শরীরে প্রথমে চোখ গেল রোজার। দেখল রান্নাঘরের ওদিকে আরও দুটো মাথা নুয়ে আছে। ব্যাস, মুহূর্তে লজ্জা গাঢ় হয়, চোখ মুখ বুজে ফেলল শক্ত করে। অনেকক্ষণ ধরে ও বোয়াল মাছের মতো মুচড়াচ্ছিল। সুযোগে এই প্রশস্ত শক্ত কাঁধে দুটো ঘুষিও মেরে বসেছিল। এতে কাজের কাজ কিছু হলোই না, উল্টো ওর সাথে ভীষণ এক অন্যায় হয়ে গেল। এমন এক বিশ্রীকাণ্ডের ভুক্তভোগী হয়ে সে রাগে দুঃখে কেমন শরীরটাই আটসাঁট হয়ে গেল। একজন পুরুষ মানুষ কতটা লম্পট দুশ্চরিত্র হয়ে থাকলে এমন একটা কাজ করতে পারে। রোজা ভয়ে আর নড়ার সাহস সঞ্চয় করতে পারল না। তাতে দাঁত পিষে শুধু পড়ে রইল প্রশস্ত কাঁধে। আদিলের নেওয়া প্রত্যেকটা দৃঢ় কদমের সাথে ওর পেট গাঢ়ভাবে ছুঁয়ে গেল নগ্ন কাঁধটা। প্রত্যেকটা স্পর্শে তরতর করে বাড়ল রোজার রাগ আর লাজ। ও কি একটা কামড় বসিয়ে দিবে, এক টুকরো মাংস ছিনিয়ে নেওয়ার মতো করে। কিন্তু কামড়টা ভীষণ এক গভীর কাতর ব্যাপার। রোজা মোটেও নিজের মুখ ঠোঁট এই লম্পটের ধারের কাছেও নিতে চায় না। এই পর্যায়ে ওর কণ্ঠ জেদ ভেঙে অসহায় হয়ে এলো কেমন। নামান আমাকে, নামান প্লিজ। আদিল শুনল না, নামালো না, উল্টো সিঁড়িতে পা ফেললো। এবারে ভীষণ দ্রুত গতিতে উঠছে। রোজা চটজলদি ভয়ে খামচে ধরল শক্তপোক্ত কাঁধ। পর মুহূর্তেই উপলব্ধি করলো হাতের তলায় এক উত্তপ্ত নগ্ন শরীর। কি বেলেহাজ পুরুষ মানুষ, উদম শরীরে নাচতে নাচতে চলে এসেছে। পরনে কোনো রকমে একটা প্যান্ট। রোজার মনে হচ্ছে এটা যে কোনো সময় খুলে যেতে পারে। ইস, ও যখন দেখলো দোতলায় এসেছে হাফ ছেড়ে বাঁচল। দুপা ঝেড়ে নামতে চাইলো আশ্চর্যজনকভাবে, তখনও তাকে নামালো না আদিল। রোজাকে কিংকর্তব্য বিমূঢ় করে সে ফের সিঁড়ি ধরেছে। গন্তব্য 3 তলায়, তা বুঝতে আর বাকি নেই। আতঙ্কে ওর চোখ মুখ ফ্যাকাশে হয়ে এলো এমনি। ধরফুরিয়ে উঠে কণ্ঠে সমানে চাপা হুঙ্কার ছাড়ল, আদিল মির্জা, আই উইল কিল ইউ, আই উইল শুট ইউ, আই উইল। আদিলের অভিব্যক্তির আহামরি পরিবর্তন হয় না, থামায় না কদম। বেয়ে উঠেছে প্রতিটা সিঁড়ি, হাঁটা অবগত রেখে সেভাবে মাথা ঘুরিয়ে বোধহয় তাকালো। রোজার চোখ মুখ ক্রমশ নীল হচ্ছে। হবে না, মনের আঙিনায় ভীষণ গোপনে থাকা ব্যাপারটা ঘটতে পারে, এইটুকুন ভাবনায় ওর মস্তিষ্ক অসাড় হয়ে যাচ্ছে যেন। এতক্ষণ যাবৎ এই লোকের অত্যাচার ও সহ্য করে গেছে, ঝামেলা করে সবার নজরে আসতে চায় না বলে। এ যাত্রায় আর কিছুর ধার ধারল না। হিসিয়ে নামতে চেয়ে 2 হাতে আদিলের গলা চেপে ধরল। অনুভব করলো তাকে ধরার স্টাইলটা পরিবর্তন হয়ে গেছে। বাচ্চা কোলে নেওয়ার মতো একটা পজিশনে ও। ওই লোকের হাত কোথায়? ভেবাচাকা খেয়ে বেচারি পর মুহূর্তে লজ্জায় আতঙ্কে চিৎকার করে ওঠে, লম্পট, লম্পট, নামান এক্ষুনি, আমায় নামান, নয়তো মেরে ফেলবো আপনাকে, অসভ্য ছি। আদিল তপ্ত চোখে যখন মাথাটা ঘুরিয়ে তাকালো রোজার ফুটন্ত আগুনের মতো ফুটতে থাকা মুখের দিকে, কাঁপল ঠোঁট। আদিলের এমন ভেজা গাঢ় গম্ভীর রক্তিম চোখের দৃষ্টি যে অজানা, বড্ড অচেনা। ওর হাতের নিচে থাকা শরীর থেকে মনে হলো আগুন বেরোচ্ছে। ঘন ঘন নেয়া শ্বাস প্রশ্বাসের দরুন ভালোভাবে উপলব্ধি করতে পারছে আদিলের বুকের ওঠানামার গতি, অস্বাভাবিক সব কিছু। রোজার মুখটা কুমড়োর মতো লাল হয়ে উঠল। চোখ মুখ দিয়ে আগুন বেরিয়ে আদিলকে পুড়িয়ে ফেলার মতো সিস্টেম থাকলে এতক্ষণে আদিল পুড়ে মরে যেত। আদিল দৃষ্টি ফিরিয়ে নিল, উদ্দেশ্য করে বলল, সেভ ইউর এনার্জি মিসেস আদিল, আপনার ভালোর জন্য বলছি, আপনার কাজে লাগবে পরে।
রোজার আতঙ্কিত মুখটা আদিল আর দেখল না। সোজা এলো তৃতীয় তলায়। করিডোর পেরিয়ে এসে সোজা প্রবেশ করছে তার রুমের ভেতর। বিশাল বড় গোল আকৃতির অমন নরম তুলতুলে বিছানাতেই ফেললো। এতক্ষণ ধরে ভীষণ পরিশ্রমের সাথে মুছতে নামতে চাওয়া রোজার পাতলা শরীরটা। রোজার পিঠ ছুঁতেও পারেনি গাঢ়ভাবে। পর মুহূর্তেই ও ব্যাঙের মতো লাফিয়ে উঠতে চাইল। বাদ সাজলো আদিলের পেশিবহুল হাতটা। এক হাত রুক্ষভাবে পেঁচিয়ে ধরল পাতলা কোমরটা, টেনে শুইয়ে দিল ফের। রোজার চিৎকার চেঁচামেচি হঠাৎ ধপ করে আগুন নিভে যাওয়ার মতো থেমে গেল। পেট ছুঁয়েছে শীতল কিছু। চোখ নামিয়ে ওই দৃশ্য দেখে থমকে গেল মুহূর্তে। ঠোক গিলল থরথর করে কেঁপে। আদিল পিস্তলের ট্রিগার প্রেস করে মুখটা নামিয়ে আনলো। রক্তিম ধূসর চোখ দুটো ক্রমাগত লাল হতে থাকলো। কণ্ঠ নেমে এলো ভীষণ খাদে। হ্যাঁ বলুন মিসেস, কি বাঁচাতে চান, জীবন নাকি সতীত্ব? রোজা শিউরে উঠল পিস্তলের গাঢ় স্পর্শে। চোখ মুখ বুজে মাথা খাটালো। আওলা ঝাউলা ভঙ্গিতে কোনো রকমে আওড়ালো। মেয়েদের সাথে যে পুরুষ জোর খাটায় সে পুরুষ না, সে এক। আদিল মাথাটা একেবারে নামালো এবারে। তার উস্কো খুস্কো ঠোঁট জোড়া ছুঁয়ে দিল রোজার লাল টকটকে কানের লতি। কথা কেড়ে নিল কেমন। কাপুরুষ, আপনার স্বামী কাপুরুষ। বলতে বলতে তার গাঢ় দৃষ্টি পুরো রোজাতেই বুলিয়ে সবশেষে ওর ভেবাজাকে খাওয়া মুখে থামলো। আদিল আওড়ালো মুগ্ধ হয়ে গভীর স্বরে, স্নো অ্যান্ড হোয়াইট, স্নো হোয়াইট। কি অশ্লীল শোনালো। রোজার কান ঝাঝা করে উঠল। বোধ বুদ্ধি নিজের কাজ চালানোর আগে হাত চলল ওর মুখের সামনে থাকা লম্পটে মুখটায় ঘুষি বসাতে চাইলে আদিল কেমন আমোদেই ধরে ফেলল এক হাত। নিজ এক হাত ওর দু হাতে চেপে ধরল মাথার উপর। রোজা হিসিয়ে উঠল। কত বড় লজ্জা! হৃদির এমন মিষ্টি অবুঝ ডাকটাকে কি বানিয়েছে? পর মুহূর্তেই চোখজোড়ার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। ক্রমশ মাথাটা সরাতে চাইল। কানের কাছে এমন ঘন ঘন নিঃশ্বাস নেওয়া আদিলের থেকে। বড় করে ঢোক গিলে অনিশ্চয়তা নিয়ে বলল, আমি জানি আপনি আমাকে মারবেন না, ভয় দেখাচ্ছেন শুধু। আদিল তাকালো ফর্সা ঘাড়ির দিকটায়, আওড়ালো, ভুল জানেন রোজ হৃদির আমাকে প্রয়োজন, আপনি আমাকে নিশ্চয়ই মার। কোমর চেপে ধরে পিস্তলের ট্রিগার হঠাৎ করে প্রেস করে দিল আদিল। রোজা ওই শব্দে আর্তনাদ করে ওঠে। থরথর করে কাঁপে তার পুরো শরীর। হৃৎপিণ্ড তখনও লাফাচ্ছে পাগলের মতো। কিছু হয়নি অনুভব করে যখন ভয়ে ভয়ে তাকালো, দেখলো আদিল ফাঁকা পিস্তলটা এবার লোড করছে। মাই মিস্টেক বলতে বলতে পিস্তলটা ফের চেপে ধরলো, তবে এবারে পেটের কাছটায়। পুনরায় প্রশ্ন করে গাঢ় চোখে চেয়ে শীতল কণ্ঠ খাদে নামিয়ে বলল, তো কি বাঁচিয়ে নিচ্ছেন, প্রাণ নাকি সতীত্ব? রোজা চোখ মুখ বুজে চুপ থাকলো। স্পষ্ট শুনলো আদিলের ট্রিগার প্রেস করার শব্দ। ভয়ে কাঁপলো ফের। মরবে? কখনো না, ও বেঁচে থাকবে। বেঁচে থেকে রক্ত চুষে খাবে এই লম্পটের। অবশেষে তাতে দাঁত কিরমিরিয়ে আওড়ালো, প্রাণ। আদিল সন্তুষ্টের সাগরে ভেসে গিয়ে তৃপ্তিতে চোখ বুঝল। মৃদুস্বরে হাসল। মুহূর্তে দ্রুত গতিতে মুখ ডুবাতে চাইল চোখের সামনে থাকা ফর্সা মসলিন ঘাড়ের মধ্যিখানে। এমন সময় নীরবতা ভাঙল বাচ্চার কান্নার তীব্র আর্তনাদে। মম, মাম্মাম, মাম্মাম, আর ইউ গন? ডিড ইউ লাইড টু মি? আদিলের চাপা কণ্ঠ মেয়ের আর্তনাদের পরপরই শোনা গেল। শিট! রীতির কান্না থামানোর চেষ্টা চালাচ্ছেন মরিয়ম বেগম। সম্ভবত রুমে নেওয়ার চেষ্টা করছেন। ওপরে আসতে দিতে চাচ্ছেন না। তার মৃদু স্বরে বলার প্রত্যেকটা শব্দ শোনা যাচ্ছে। রোজা যেন একটু আলোর দেখা পেল। তৎক্ষণাৎ আদিলকে ঠেলে সরিয়ে দিয়ে উঠতে চাইল। আদিল সরল না। অস্বাভাবিক চোখে চেয়ে আছে শুধু। রীতি সম্ভবত কাঁদতে কাঁদতে ওপরে আসছে। হেঁচকি তুলছে। ড্যাড, ড্যাড। রোজা পাশে ফিরে তাকিয়ে দেখলো দরজাটা আধ খোলা। সতর্ক হলো মুহূর্তে। চোখ রাঙিয়ে চেঁচালো, ছাড়ুন, সরুন। এবারের ধাক্কায় আদিল অসহ্য ভঙ্গিতেই সরে এলো। রোজা তাকিয়ে দেখার প্রয়োজন বোধ করল না আদিলের শক্ত মুখ। এলোমেলো ভঙ্গিতে বিছানা ছেড়ে দরজার দিকে ছুটল। রীতি তখনই এসে দাঁড়িয়েছে। কেঁদে কেটে চোখের জলে চোখ মুখ ভাসিয়ে ফেলেছে। হেঁচকি তুলছে সমানে। রক্তিম মুখটা দেখেই কাঁপল ওর হৃদয়। সূক্ষ্ম যন্ত্রণাটা আবারও অনুভব করতে পারল। রোজাকে দেখে রীতি ঝাঁপিয়ে পড়তে চাইল। রোজা হাঁটু গেড়ে বসে ওকে বুকে সযত্নে আগলে নিল। ব্যগ্র হলো ওর মাথা বুলিয়ে শান্ত করতে। মৃদু আদরে ভঙ্গিতে ফিসফিস করে গেল, কান্না করছে কেন আমার মা?
বলেছি তো যাব না তোমাকে ছেড়ে। ডোন্ট ক্রাই, ট্রাস্ট মি। রীতির কান্না থেমেছে, ছোটোখাটো শরীরটা অল্প কাঁপছে শুধু। রোজার ঘাড়ে মুখ গুজে ভাঙা গলায় আওড়ায়, ঘুম ভাঙতেই দেখি তুমি নেই মা, আমি ভয় পেয়েছি। রোজা তক্ষুনি ভেজা গালে চুমু খেলো, ওকে জড়িয়ে উঠে দাঁড়ালো, অনুভব করলো তার পেছনে দাঁড়ানো আদিলের অস্তিত্ব। সতর্ক ভঙ্গিতে দ্রুত রীতিকে নিয়ে হাঁটা ধরলো। ভয় পাচ্ছিল, এই বুঝি এই লোক ফের ওকে আটকে রাখবে, মান্য করবে না নিজের মেয়ের উপস্থিতিও। কিন্তু না, আদিল আর কিছু বলেওনি করেওনি। রোজা করিডোর পেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে এলো দোতলায়, স্বস্তির শ্বাস ফেলল। দোতলায় দাঁড়িয়ে আছেন মরিয়ম বেগম, তার হাতে খাবারের ট্রে। সারাদিনে রোজা কিচ্ছুটি মুখে তোলেনি, যতবার মরিয়ম বেগম খাবার এনেছেন ও ফেরত পাঠিয়েছে। ক্ষুধায় ওর মাথা ঘুরপাক খাচ্ছে, মানে হয় না অভুক্ত থাকার। মরিয়ম বেগম পিছু পিছু রুমে এলেন, খাবার পরিবেশন করলেন ট্রি টেবিলের উপর। রীতিকে কোলে নিয়ে খেতে বসলো রোজা, ওর দ্রুত খাওয়ার ভঙ্গিতে হাসি ফুটে উঠল মরিয়ম বেগমের ঠোঁট জুড়ে। রীতি কৌতূহল হয়ে হঠাৎ প্রশ্ন করল, তুমি ড্যাডের সাথে কি করছিলে মম? অবুঝ প্রশ্নের তোপে রোজার মুখের খাবার তালুতে উঠে সামান্য কেসে ওঠে। মরিয়ম বেগম দ্রুত পানির গ্লাস এগিয়ে দেন, গ্লাসের পানিটুকু গিলে শান্ত হয়ে অবশেষে রোজা তাকালো রীতির দিকে, পিট পিট চেয়ে আছে জবাবের আশায়। রোজা অসহায় হয় বড়। গল্প। হৃদি খুশি হলো, রোজার কোলে নড়ে চড়ে বসে বলল, এরপর থেকে আমাকেও নিবে কেমন? আমি তোমাদের সাথে গল্প করব। মরিয়ম বেগম ঠোঁটে ঠোঁট টিপে রেখেছেন। রোজা বিতৃষ্ণা গোপন করে কোনো রকমে খাবারগুলো গিলে উঠে। গল্প? রোজা ওই গল্পকে আগুন লাগিয়ে দিতে চায়, ভস্ম করে ফেলতে চায়। মিঠা মিঠা রোদ্দুরের স্পর্শে রোজার ঘুমটা ছুটে আসে। সদ্য ঘুম ভাঙা চোখ দুটো সূর্যের কিরণ মুহূর্তে সহ্য করতে পারে না, সময় লাগে। যখন পুরোপুরি চোখ মেলে তাকায়, ঘড়ির কাঁটা সবে 9টায়। দৃষ্টি নিজের বুকের দিকে নিতেই হৃদির মুগ্ধ দৃষ্টিতে দৃষ্টি মেলে। বাচ্চাটা চেয়ে আছে তার বুকে বিড়াল ছানার মতো লেপ্টে থেকে। ওর ছোট হাত দুটো রোজার হাতের উপরে। রোজাকে চাইতে দেখে কাল ভরে হেসে বলল, গুড মর্নিং মম। রোজা মৃদুস্বরে হেসে আবারও গাঢ়ভাবে জড়িয়ে নেয় বুকের সাথে। কখন ঘুম ভাঙলো আমার সোনার? আমাকে ডাকেনি কেন? রীতি মুগ্ধ হয়ে আওড়ালো, তুমি কত সুইটলি ঘুমাচ্ছিলে, তাই আই কুড নট বিয়ার ইট। রোজা বুক ভরে গেল, ও মাথা নুইয়ে এলোপাথারি চুমু খেলো বাচ্চাটার সারা মুখ জুড়ে। হৃদি খিলখিল করে হাসলো, ওর হাসির শব্দে নড়ল দরজার বাইরে দাঁড়ানো মরিয়ম বেগমও। এ যাত্রায় নক করলেন দরজায়। এই রুমের দরজা আগে কখনো লক হয়েছে? হয়নি তো, আজই প্রথম। তিনি অপ্রস্তুত হয়ে শুধু সময় গুনছিলেন। অবশেষে শব্দ পেয়ে তবেই করাঘাত করলেন। রোজা শব্দ শুনে বিছানা ছাড়ল। হিপ ছোঁয়া চুলগুলো রোদের আলোয় ঝলমল করছে, এগুলো এলোমেলো ভঙ্গিতে খোপা করতে করতে দরজা খুলে দিল। মরিয়ম বেগম শ্রদ্ধেয় গলায় বললেন, ম্যাডাম শুভ সকাল। ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য নামুন, স্যার অপেক্ষায়। রোজা অপ্রস্তুত হয়ে বলল, আমি ব্রেকফাস্ট করব না, হৃদিকে রেডি করে দিচ্ছি, ওকে নিয়ে যান। মরিয়ম বেগম ইতস্তত করে জানালো, স্যার আপনাকেও নামতে বলেছেন ম্যাডাম। হৃদি তক্ষুনি ছুটে এসে ধরল রোজার হাত, উচ্ছ্বাস নিয়ে ক্রমাগত তাগাদা দিচ্ছে, মা আমরা ফ্যামিলি, একসাথে খাবো। মা আমরা একসাথে খাবো, ড্যাড মম অ্যান্ড হৃদি, ইয়ে মম লেটস গো। মরিয়ম বেগম নরম দৃষ্টিতে দেখলেন বাচ্চার আনন্দিত উচ্ছ্বাস, দৃষ্টি তুলে তখন তাকালেন রোজার দিকে। ওর চোখ মুখে তখন অসহায়। দীর্ঘশ্বাস লুকিয়ে হৃদিকে নিয়ে ওয়াশরুমে গেল। মরিয়ম বেগম অপেক্ষা করলেন। রোজা বেশি সময় নিল না, বেলা 9টা। হৃদি তক্ষুনি কিছু খায়নি, এই জন্য তাড়াহুড়া করে ওকে তৈরি করে বেরোলো রুম ছেড়ে। ওকে খাইয়ে আবার 11টার ভেতর ওর স্কুলে যেতে হবে সাপ্তাহিক মিটিংয়ের জন্য। এতদিন রোজা অ্যাজ এ ন্যানি হিসেবে উপস্থিত থাকতো, অথচ আজ থেকে মা হিসেবে থাকবে। এখনই কেমন এক অনুভূতি হচ্ছে। রীতি অবশ্য গত রাতে তোতা পাখির মতো বলে গেছে, সবাই জানবে আমার মা আছে, সবার মতো আমারও মা থাকবে। আই অ্যাম সো হ্যাপি। ওকে ঘুম পাড়াতে বেশ কসরত করতে হয়েছে রোজাকে। মেয়েটা পারলে সারা রাত জেগে গল্প করতো, তবে বেশি জেগে থাকতে পারেনি, কিছুক্ষণ কিচিরমিচির করে ঘুমিয়ে পড়েছিল। কি করব বস, এবারও বুকে পাঠিয়ে দেব? বুড়োটা বেশ পিছু লেগেছে এবার। ওর অ্যাসিস্ট্যান্ট ঘন ঘন কল করছে, কি খেল দেখতে চাচ্ছে কে জানে, বলছে হি ওয়ান্ট টক উইথ ইউ। আদিল নির্বিকার মুখে বলে, হি? আইনমন্ত্রী আব্দুল মান্নান। কি করব এটাকে?
শান্তর প্রশ্নে আদিল তক্ষুনি জবাব দেয় না, তাকিয়ে রয় সিঁড়িতে থেকে নামতে থাকা রোজার দিকে। রীতিকে কোলে নিয়ে নামার জন্য সিঁড়িতে পা রেখেছে, খোপা করে রাখা চুলগুলো ছুটে পিঠে এসে ছড়িয়ে পড়েছে। যখনই এদিকে চাইছে, কপালের চারপাশে ভাঁজ পড়ছে, চোখ মুখ কুঁচকে ফেলছে। আদিল উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে, বড় বড় কদমে চোখের পলকে সিঁড়ি বেয়ে এসে দাঁড়ালো রোজার সামনে। হতবিহ্বল রোজার থেকে কোলে নিল রীতিকে। রীতির উচ্ছ্বাস বাড়ে এতে। ড্যাড, ইউ উইল ইট টুগেদার। আদিল সিঁড়ি বেয়ে নামতে নামতে জবাব দেয়, হুম। মেয়েকে কোলে নিয়েই ডাইনিংয়ে গিয়ে বসলো আদিল। তার চেয়ারের পেছনেই শান্ত, হাতে ভীষণ সুন্দর একটা ইনভাইটেড কার্ড। আদিল অদূরে স্থির দাঁড়িয়ে থাকা রোজার দিকে চেয়ে তখনকার শান্তের প্রশ্নের জবাবে বলল, কখন করছে প্রোগ্রাম? রাত 10:30 থেকে। রোজাকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রীতি অধৈর্য হয়ে চেঁচালো, মম আসো। রোজার সত্য বলতে আর একটা কদম বাড়াতে ইচ্ছে করছিল না। ওই লোকটার আশেপাশেও যেতে ইচ্ছে হয় না। গতকালের ভয় ওর মস্তিষ্ক স্পষ্ট মনে রেখেছে। মনে পড়লেই রাগ বাড়ছে তরতর করে। একটা মানুষ কি নির্লজ্জ হতে পারে? আবার অন্যদিকে রীতির অমন আগ্রহী দৃষ্টিও অবহেলা করতে পারছে না। অনিচ্ছুক হওয়া সত্ত্বেও কদম বাড়ালো অবশেষে। বসতে চাইলো কিছুটা দূরে, তখনই রীতি পাশের চেয়ার দেখিয়ে বলল, মম এখানে বসো। রোজা দম বন্ধ করে নিয়ে এগিয়ে বসলো চেয়ারটাতে, আদিলের পাশেই চেয়ারেই। স্বাভাবিক থাকার চেষ্টা করলো, অগ্রাহ্য করতে চাইলো পাশের দাম্ভিক শরীরটা। তবে কিভাবে অগ্রাহ্য করবে? রীতির বাবার কোলে বসে রোজাকে টানছে, রোজাকেই দেখছে। আদিল খেতে খেতে আলাপ চালিয়ে গেল শান্ত আর অ্যালেনের সাথে। কি সম্পর্কে কথা বলছে রোজা জানে না। ও অনেকদিন পর ধ্রুবকে দেখতে পেল। রীতির বডিগার্ড ওই তো মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে দরজার মাথায়। রোজা এক ফাঁকে বলল, আমি বেরোতে চাচ্ছিলাম। আদিলের কথা থামলো, তাকালো রোজার মুখের দিকে। কেন, কি দরকার? রোজা জেদি চোখে তাকালো। কি দরকার মানে? ও কি নিজের ইচ্ছে মতো বেরোতেও পারবে না? বন্দি থাকবে সবসময়? মুহূর্তে চোখ মুখ কালো করে বলল, আমার প্রয়োজনীয় জিনিসপত্র আনতে হবে বাড়ি থেকে। আদিলের খাওয়া শেষ, নেপকিন দিয়ে মুখ মুছছে, তাকালো মেয়ের দিকে। রীতি কোল থেকে নামতে চাইছে, ওকে নামিয়ে উঠে দাঁড়ালো আদিল। শান্তর হাত থেকে ধূসর রঙা কোট নিয়ে পড়তে পড়তে বলল, দরকার নেই, দুপুরের দিকে শপের ম্যানেজার আসবে শপিং বুকলেট নিয়ে। যা যা প্রয়োজন অর্ডার দেম, ডেলিভারি করে যাবে বিকালের মধ্যে। রোজা অসন্তুষ্ট হলো, পুনরায় দৃঢ় গলায় জানালো, আমার গুরুত্বপূর্ণ জিনিস আনার আছে। আদিল কিছুক্ষণ চেয়ে থাকলো যেতে যেতে মুখটার দিকে, অবশেষে বলল, আধ ঘন্টার ভেতর ব্যাক করা চাই গাড়ি। বাকি কথা শুনল না রোজা, ভোতা মুখে তেড়ামি করে গেল, আমি রিক্সা নিয়ে একাই যেতে পারবো। থমথমে একটা নীরবতা বইল অনেকটা সময়, আর একটা শব্দ হলো না। শান্তর ঘাম ছুটে গেছে প্রায়। আদিল মির্জার মুখে মুখে এত কথা বলার স্পর্ধা কখনো কারো হয়েছে? হয়নি। এলেন আর চোখে তাকালো বসের মুখের দিকে। আদিল শুধু তাকিয়েই আছে। রোজাও অমন নীরবতায় মিয়ে গিয়েছে। বেশি বলে ফেলেছে কি? আদিল অনেকটা সময় নিয়ে অবশেষে ডাকলো, শান্ত। শান্ত দ্রুত কদম এগিয়ে এসে বলে, জি বস। আদিল থমথমে গলায় আদেশ ছাড়ে, একটা রিক্সা কিনে নিয়ে আয়, ওটা চালিয়ে ম্যাডাম যেখানে যেতে চায় নিয়ে যা, কাজ শেষ হলে ফিরিয়ে নিয়ে আসবি। রোজার জোয়াল ঝুলে আসে। শান্ত ভীষণ উচ্ছ্বাস নিয়ে বলে, ইয়েস বস। তক্ষুনি দ্রুত কদমে বেরিয়ে গেল, যেন আসলে রিক্সা কিনে নিয়ে আসবে। রোজা আশ্চর্য, হতবাক, মুখটা হা হয়ে আছে। ওর থতমত মুখের দিকে আদিল আর তাকায় না, ব্যস্ত কদমে বেরিয়ে যাচ্ছে। পেছনে ছুটছে এলেন। দুয়ারে ক্লান্তর পাশাপাশি ধ্রুবও আছে আজ। এই গল্পটা পড়তে গেলে মানে আমি হাসবো নাকি গল্প পড়বো এটা বুঝতে পারি না। মানে আমি হাসতে হাসতে শেষ হয়ে যাই, স্পেশালি শান্তর জন্য। ঘণ্টাখানেকের মধ্যে মির্জাবাড়ির ড্রাইভওয়ে পিষে একটা ব্র্যান্ড নিউ রিক্সা চালিয়ে প্রবেশ করেছে শান্ত। একদম দেশি রিক্সা, হলদে রঙের, কালারফুল সব প্লাস্টিকের ফুল টুল ঝুলছে। শান্ত রিক্সাটা বাড়ির সামনে এনে থামালো। চোখ মুখ উজ্জ্বল ওর। রোজা তক্ষণে বেরিয়ে এসেছে রীতিকে নিয়ে। রীতির স্কুলে মিটিং সেরে এরপর বাড়ির উদ্দেশ্যে যাবে ভেবেছিল। শান্ত তখন প্যান্টের উপরে একটা নতুন লুঙ্গি পরেছে। তার পুরো লোকটা এমন, চোখে সানগ্লাস, পেটানো শরীরে স্যুট আর নিচে শুভ্র রঙা লুঙ্গি। ও সুন্দরভাবে উঠে বসেছে ফের। রোজা এমন রিকশায় উঠে বসলেই টান দিয়ে বেরিয়ে যাবে এমন ভঙ্গি। অপেক্ষা করতে করতে কিলিং কিলিং শব্দ তুলছে রিকশায়। রোজা হতভম্ব হয়ে দেখলো এই দৃশ্য। কিছুক্ষণ
একটা শব্দ করতে পারলো না। রাগে দুঃখে ওর কান্নায় পেয়ে গেল। সবগুলো একই গোয়ালের গরু। তার জীবন জাহান্নাম করতে শপথ নিয়েছে যেন। চোখ রাঙিয়ে হনহনিয়ে গিয়ে বসলো গাড়িতেই। এই রিক্সা আর রিক্সাওয়ালা নিয়ে বেরোলে মানুষ তাদের পাগল ছাড়া আর কিছুই বলবে না। শান্ত বোধহয় কিছুটা নিরাশ হলো। বেচারা আর চোখে গাড়ির দিকে চেয়ে নেমে এসে এক টানে লুঙ্গিটা খুললো। দীর্ঘশ্বাস ফেলে লুঙ্গিটা স্বপনের হাতে ধরিয়ে বলল, রিক্সাটা বেচে দিস না, থাকুক আজকের জন্য, ফিরে এসে চালাবো, দেখি 4টা খ্যাপ মেরে কয়েকটা পয়সা কামানো যায় কিনা।